বাড়ি ভর্তি মেহমানের সামনে আরোহী আমাকে এতটা ছোট করবে সেটা আমি কল্পনাও করিনি। তারপর ফেলে দেওয়া গিফটটা হাতে নিয়ে আরোহীর সামনে দাঁড়িয়ে বললাম, গিফটটা না নিলে কোনো কষ্ট পেতাম না, কিন্তু বাড়ি ভরা মেহমানের সামনে এই অপমান করলেও পারতেন। এইটুকু বলে সেখানে থেকে রুমে এসে সবকিছু ব্যাগে গোছগাছ করতে লাগলাম। এইদিকে আরোহী নিজেই নিজের মধ্যে অনুশোচনা কাজ করছে। এতদিন রনিকে তারা নজন্য যাই করুক না কেন কখনো সবার সামনে অপমান অপদস্থ করেনি, কিন্তু আজ যেটা করলো সেটা মোটেও ঠিক করেনি। তাছাড়া বাড়ি ভরা মেহমান তারা আমাকে কি ভাবছে না না রনির সঙ্গে আমি মোটেও ঠিক করেনি। আরোহী আনমনে এসব বেশ যাচ্ছে তার ভাবনার ইতি টেনে মেঘলা আরোহীকে ঝাঁকিয়ে বলে উঠল, হিরে কেক কাটছিস না কেন মেঘলা? হ্যাঁ কাটছি আরোহী। আরোহীর জন্মদিনের অনুষ্ঠান এভাবে শেষ হয়ে গেল, কিন্তু রনিকে তার ত্রিসীমানায় দেখা গেল না। আরোহী ভাবছে আবার সে বেহায়াদের মতো ফিরে এসে জন্মদিনে অংশগ্রহণ করবে। আরোহীর সে ধারণা ভুল প্রমাণিত হলো। তাকে আর জন্মদিনের অনুষ্ঠানের ধারে কাছেও পাওয়া গেল না। এবার একটু বেশি আরোহীর অনুশোচনা হতে লাগলো। অনুষ্ঠান শেষে যে যার মতো চলে গেল। আরোহীর রুমে এসে বিছানায় গা এলিয়ে দিতেই সে গিফট ফেলে দেওয়ার দৃশ্য বারবার চোখের সামনে ভেসে উঠছে। কিছুই ভালো লাগছে না এসব ভেবে যাচ্ছে আরোহী, হঠাৎ দরজায় টকটক আওয়াজে দরজা খুললে লক্ষ্য করলো তার মা দাঁড়িয়ে আছে। তারপর আরোহী কিছুটা স্বাভাবিকভাবে বলে উঠল, মা কিছু বলবা? আরোহী, ছেলেটার সঙ্গে তখন এই মিসবিহেভটা না করলেও পারতি। তাছাড়া আমি এটাও জানি কেন তুই কোনো ছেলেকে সহ্য করতে পারছিস না। মারের সব ছেলেরাই কিন্তু খারাপ হই না, ভালো মন্দ মিলেই ও মানুষ। কিন্তু একজন তোর সঙ্গে ভালোবাসায় চিট করেছে দেখে সব ছেলেদেরকে যে একই ভাববি সেটা কিন্তু ভুল। রনির কাছে গিয়ে সরি বলে নিস। এই কথাটা তো খনি বলতাম, কিন্তু অনুষ্ঠান নষ্ট হবে দেখে তোকে কিছুই বলেনি। আরোহীর মা এই বলে তার রুমে চলে গেল। আরোহী শুধু নীরব শ্রোতাদের মতো তার মার কথা শুনেছিল, বলার মতো কোনো ভাষাই তার জানা নেই। কিছুক্ষণ পর আরোহী মনোহ হ্রস্বই কার্ত করল, সরি বলে সবকিছু সমাধান করে নিবে, আর কখনো তার সঙ্গে মিসবিহেভ করবে না। এসব ভেবে ছাদে চলে গেল একাকিত্ব থাকার জন্য। আরোহী সেখানে লক্ষ্য করল রনি কার সঙ্গে যেন ফোনে কথা বলছে, ইতিমধ্যে তার বলা শেষ। পিছন ফিরে আরোহীকে দেখা মাত্রই কোনো কথা না বলে চলে যেতে ধরল। এমন সময় আরোহী বলে উঠল, রনি দাঁড়াও প্লিজ। আরোহী, অপমান করবেন নিশ্চয়? ছাদে আপনি আর আমি ছাড়া কেউ নাই দেখছি। একটা কাজ করেন, যেখানে মানুষজন বেশি থাকবে সেখানে আমাকে অপদস্থ অপমান করবেন, সেটাই ভালো হবে। যত যাই হোক একটা মানুষ তো কারো অপমান সহ্য করে থাকবে না নিশ্চয়, এটাই তো ভাবছেন। আমি নিশ্চুপ আরোহী, কালকেই আমি এই বাসা ছেড়ে চলে যাচ্ছি। যদিও বাসা তা একটু আগে পেয়েছিলাম আর সিদ্ধান্ত নিয়েছিলাম গিফটের মাধ্যমে আপনাকে বিষয়টা জানাবো, কিন্তু তার আগেই আপনি সেটা না দেখে ছুঁড়ে ফেলে দিলেন আর বাড়ি ভরা মেহমানের সামনে আমাকে ছোট করলেন। আমি সরি। আরোহী করুণ সুরে বলে উঠল, সরি বলার আর কোনো দরকার নেই, সকাল হলে এখান থেকে চলে যাব। এই বলে রনি সেখানে থেকে চলে গেল। এইদিকে আরোহী তার চলে যাওয়ার কথা শুনে নিজের কথা বলার ভাষা যেন হারিয়ে ফেলছে। সারা রাত আর নির্ঘুমে কাটিয়ে দিল। সকালে ঘুম থেকে উঠে ছাদে চলে গেল, কিন্তু আজ রনিকে আর দেখতে পেল না। তারপর আগ্রহ নিয়ে তার রুমের দিকে যেতে লাগলো এবং রুমে তালা লাগানো দেখে রীতিমতো অবাক হয়ে গেল। সাত সকালে তালা লাগানো দেখে আরোহী তার মাকে জিজ্ঞেস করলো, মা রনির রুমে তালা লাগানো কেন? আরোহী, রনি কাল রাতে এই বাসা ছেড়ে অন্য কোনো বাসায় উঠেছে। আরোহীর মা, কি রাতেই চলে গিয়েছে? আরোহী অনেকটা অবাক হয়ে, হ্যাঁ রে, রাতের রনি এসে আকারকে বলল যে তুই নাকি কোনো ভাড়ায় ইয়ারা থাকুক সেটা চাস না, সেজন্য রনি চলে গেল। যদিও আমি রনিকে বলেছি, বাবা তুমি থাকো সমস্যা নাই, আমি আরোহীকে বুঝিয়ে বলবো নে। সে আমার কথার প্রতিউত্তরে শুধু বলল, আন্টি যা নেই, আরেকটা রুম ম্যানেজ করে ফেলছি, সেখানে আমার বন্ধুরাও আছে, তো সেখানেই যাচ্ছি, ভালো থাকবেন। আর হ্যাঁ, গত মাসের বাসা ভাড়া নিন। এই বলে বকেয়া বাসা ভাড়া পরিশোধ করে সে চলে গেল। চাইলে আটকাতে পারতাম, কিন্তু তোর কথা ভেবে রনিকে আর আটকালাম না। আর হ্যাঁ, বাসা ভাড়া দেওয়া টোটাল বন্ধ করেছি, এখন থেকে ওই রুমটা তালা লাগানোই থাকবে। আশা করি এবার নিশ্চয়ই খুশি হয়েছিস। আরোহীর মা। আরোহী তার মার কথার উত্তর না দিয়ে রুমে দরজা আটক হ্রস্বই কার বিছানায় গা এলিয়ে দিতেই চোখ থেকে কয়েক ফোঁটা নোনা জল গাল বেয়ে পড়তে লাগলো। আর সেটা কেন পড়তে লাগলো সে উত্তর আরোহী কোনোভাবেই মিলাতে পারছে না। অপরদিকে আরোহী মেয়েটা সত্যি অনেক সুন্দর, কিন্তু তার যদি আচরণ আকার লো থাকতো তাহলে হয়তো এতদিনে তাকে ভালোবেসে ফেলতাম, কিন্তু তার যে ব্যবহার, এতে কোনো ছেলেই তাকে ভালোবাসবে তো দূরের বিষয়, তার ধারের কাছেই কেউ ঘাসবে না।
তাছাড়া আমি কেন এসব ভাবছি? তাদের বাসা ছেড়ে এখানে আসুক। আকারেও আমার তো একটা বিষয় ভালোই হয়েছে, কেউ আমাকে অপমান অপদস্থ করতে পারবে না। কিন্তু এ বাসা থেকে আরোহীদের বাসা বেশি তো একটা দূরে না, মাঝে মধ্যে অকারণেই দেখা। আর দেখা হলে বাকি ওর সঙ্গে তো আর ভালোবাসার কোনো সম্পর্ক নেই যে খারাপ লাগবে। আমি এভাবেই রনির ছন্নছাড়া জীবন কাটছে। কথায় আছে না, সময় যখন খারাপ যায় তখন সব দিকে যায়, তেমনি রনির সময়ে তাই হচ্ছে। যাকে 2টা বছর ভালোবেসে গেল সে ও তাকে বুঝতে পারল না, ভুল বুঝে ইফটিজিংয়ের শাস্তি দিল। যাদেরকে আপন ভেবে আসছে তারাও মুখের উপর বলে দিয়েছে তারা রক্তের কেউ না। এই পৃথিবীতে মানুষের জনের আনাগোনা বেশি থাকলেও এর মধ্যে তার আপনজন নাই বলেই চলে। একদিক থেকে রনির একাকিত্ব জীবন ভালোই চলছে, কষ্টের হলেও সেটাকে আর কষ্ট বলে কিছু মনে করে না। এখন সব কিছুতেই যেন তার মানানসই হয়ে উঠেছে। এখন তার একটাই লক্ষ্য, পড়ালেখা শেষ করে ভবিষ্যতে ভালো কিছু করবে। এরকম চিন্তা ভাবনায় সে নিজেকে নিয়োজিত করে ফেলছে। চলুন তাহলে এবার গল্পের বর্তমানে আসা যাক। কলেজে অ্যাডমিন হলেও তেমন একটা কলেজে যাওয়া হয়নি, তো রেডি হয়ে কলেজে চলে আসলাম। অ্যাডমিন হওয়ার 2 মাস পর আজ কলেজে আসলাম। চারদিকে কলেজ মেন্টের আনাগোনা দেখে ভালো লাগা কাজ করছে। তারপর প্রিন্সিপাল স্যারের কক্ষে গিয়ে দেখা করতে গিয়ে স্যারকে সালাম দিলাম এবং স্যার সালাম নিয়ে বলে উঠল, কি ব্যাপার রনি, 2 মাস আগে অ্যাডমিন হয়ে গেলা অথচ 2 মাসের মধ্যে কদিন ও কলেজে আসলা না, আজ কি ভেবে আসছো? প্রিন্সিপাল স্যার, স্যার আমি তো ভেবেছিলাম আপনি হয়তো আমাকে চিনবেনই না, এখন তো দেখছি আমার কথা ঠিকই আপনার মনে আছে। আমি এত সহজেই যদি ছাত্রদের চেহারা ভুলে যায় তাহলে এ কার তো আমার প্রতিষ্ঠানের অল্পতেই লাটে উঠবে। সুতরাং আমার স্মৃতিশক্তি এতটাও খারাপ না যে অল্পতেই ছাত্রদের কথা ভুলে যাব। তাছাড়া আমার স্মৃতিশক্তি এখনো অনেক ভালো আছে, যাকে একবার দেখি তাকে আর দ্বিতীয়বার চিনতে অসুখ হ্রস্বই কান্না হই না। এখন থেকে তোমাকে কিন্তু ক্লাসে নিয়মিত আসতে হবে, তোমাদের ইন্টারমিডিয়েট পরীক্ষার বেশি একটা কিন্তু সময় নেই। প্রিন্সিপাল স্যার, জি স্যার অবশ্যই আসবো। আমি কলেজের প্রথম দিন ক্লাসে বেশ কয়েকটা বসন্ত পেয়ে গেলাম। প্রথম দিন ক্লাসে ভালোই মজা হলো। কলেজ শেষে রাস্তায় এসে ফোনে নিউজ ফিড দেখছিলাম, হঠাৎ পরিচিত কণ্ঠ আমার নাম ধরে ডেকে উঠল। নিউজ ফিড দেখা বাদ তার দিকে তাকাতেই আমার চোখ যেন কপালে উঠে গেল। আজ 2 মাস পর আরোহীর সঙ্গে কলেজে এভাবে দেখা হবে সেটা কখনোই আশা করেনি। নিশ্চয় আরোহী এই কলেজে পড়ে, ধুর ও পড়লেই কি না পড়লেই কি, ওর সঙ্গে কথা না বলাই ভালো। এসব ভেবে চলে আসতে যাব এমন সময় আরোহী আমার সামনে এসে বলতে লাগলো, হঠাৎ পরিচিত কণ্ঠকে যেন আমার নাম ধরে ডেকে উঠল। নিউজ ফিড দেখা বাদ দিয়ে তার দিকে তাকাতেই আমার চোখ যেন কপালে উঠে গেল। আজ 1 মাস পর আরোহীর সঙ্গে কলেজে এভাবে দেখা হবে সেটা কখনো আশা কর এ কারণে নিশ্চয়ই এই কলেজে পড়ে, ধুর ও পড়লেই কি না পড়লেই কি, ওর সঙ্গে কথা না বলাই ভালো। এসব ভেবে চলে আসতে যাব এমন সময় আরোহী আমার সামনে এসে বলতে লাগলো, কেমন আছেন আরোহী? আরোহী কথাতে কোনো রেসপন্স না করে চলে আসতে যাব তো আমার পথ আটকিয়ে আরোহী বলে উঠল, সেদিন আপনার চলে যাওয়ার কথা শুনে কেন জানি নিজের চোখের জল আটকাতে পারেনি। নিজেকে অনেক অপরাধী বলে মনে হয়েছে। আমার জন্মদিনে আপনার সঙ্গে মিসবিহেভ না করলে হয়তো আমাদের বাসায় এভাবে ছেড়ে নিশ্চয়ই আসতেন না। আরোহী করুণ সুরে বলল, আমাকে তাড়ানোর জন্য তো উঠে পড়ে লেগেছিলেন, এখন আপনাদের বাসা ছেড়ে চলে আসছি, এতে তো খারাপ লাগার কোনো কথা না। আমি আমার একটা ভুল ধারণার জন্য আপনার সঙ্গে মিসবিহেভ করেছি, সেই ভুলটি এখন বুঝতে পারছি। আরোহী নিশ্চুপ। আমি আপনি চাইলে আবার আমাদের বাসায় থাকতে পারেন, আমার কোনো সমস্যা নাই। এবার কথা দিচ্ছি আপনার সঙ্গে আর কোনো মিসবিহেভ করব না। আরোহী আপনি পারেন ও বটে। আপনার কি মনে হয় এই মিষ্টিমাখা কথা বলে আমি আপনার ওখানে যাব? কখনোই না। আপনাকে বলেছিলাম না আপনি শুধু দেখতেই সুন্দর, কিন্তু আপনার এই চেহারার মতো যদি আচার ব্যবহার ভালো হতো তাহলে হয়তো আপনার প্রতি একটা ভালো লাগা কাজ করত, কিন্তু আপনি তো এরকম না, তার উল্টো। আপনি চাইলে আমি সব কিছু বদলে ফেলবো। আরোহী আনমনে বলে উঠল, আমি চাইলে নিজে বদলাবেন মানে? আমি আরোহী আমার কথার উত্তর না দিয়ে বলল, আমরা কি সবকিছু ভুলে বন্ধুত্বের সম্পর্ক গড়তে পারি না? আরোহী না। আমি কেন? আরোহী আমি আমার একাকিত্ব জীবনে ভালো আছি, এখানে কারো বন্ধুত্বের দরকার নেই। আমি আমার উপর রেগে এসব বলছেন তাই না? তাছাড়া কলেজ একার সব ছেলেরাই কিন্তু আমার সঙ্গে বন্ধু করতে চাই, কিন্তু তাদের সঙ্গে আমি বন্ধুত্ব করি না। আচ্ছা ঠিক আছে, আমি আগে আপনার সঙ্গে যা অন্যায় করেছি সেটার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি, যে এতদিন আপনার সঙ্গে জামিস বিহেভ করেছি
তার জন্য আমি সত্যি অনেক লজ্জিত এবং অনুতপ্ত। প্লিজ আমাকে আপনার বন্ধু হিসেবে গ্রহণ করে নিন আর আমাকে ক্ষমা করে দিন প্লিজ। আরোহী দুহাত জোর করে মুখে মিষ্টি হেসে বলল। নিশ্চুপ। আমাকে ক্ষমা আর করবেন না, তাই তো? অনেকের কাছেই শুনেছি ক্ষমা করে দেওয়াও কিন্তু একটা মহত্বের কাজ। আপনি কি এই মহতের কাজটি করবেন না? আরোহী জিজ্ঞাসার দৃষ্টিতে। আরোহীকে যত দেখছি ততই অবাক হচ্ছি। এই মেয়েটি এক এক সময়ে এক রূপ ধারণ করে দেখছি। আগে যখন তাদের বাসায় থাকতাম তখন তো অকারণে মিস করত, আর এখন এসব মিষ্টিমাখা কথা বলে আমাকে কেন জানি নিমিষেই গলিয়ে ফেলছে। আনমনে এসব ভাবতেই আরোহী বলে উঠল, আমাকে কি মাফ করা যায় না? আরোহী নিশ্চুপ। কি হলো বলেন? আরোহী আচ্ছা ঠিক আছে, ভেবে দেখব। এই বলে বাসায় চলে আসলাম। বাসায় এসে শুধু আরোহীর কথা বারবার মাথায় ঘুরপাক খাচ্ছে। আগে তো আমাকে সহ্যই করতে পারতো না, আর এখন তাদের বাসা ছেড়ে চলে আসা এতেই তিতাকে মিষ্টি লাগতে শুরু করেছে দেখছি। রাতে এসব চিন্তা ভাবনা করে কখনো যে ঘুমিয়ে পড়ছি খেয়ালি নেই। মাঝরাতে স্বপ্ন করে দেখতে লাগলাম কাকিমাকে সাদা কাফনে খাটে করে কই যেন নিয়ে যাচ্ছে। আমি পিছন দিক থেকে একার তাদেরকে কান্নায় ভেঙে পড়ে বারণ করে বলছি, আমার কাকিমাকে তোমরা কোথায় নিয়ে যাচ্ছ? আমি থাকতে কাকিমাকে কোথাও নিয়ে যেতে দিব না। কেউ আমার কথা কানে নিচ্ছে না। তো উপায় না পেয়ে জোরে কাকিমা বলে চিৎকার। রমির বলতেই ঘুম ভেঙে গেল। আমার রুমমেট জয়ের পাশে এসে বলতে লাগলো, ভাই আপনি ঘুমের মাঝে? কাকিমা বলে হঠাৎ চিৎকার দিলে নিশ্চয়ই কোনো দুঃস্বপ্ন দেখেছেন। জয় ভাই পানি হবে একটু? বলার মাত্রই জয় সামনে এক গ্লাস পানি এনে দিল। তারপর পানিটুকু খেয়ে জয়কে বলল, হ্যাঁ ভাই, অনেক বড় একটা দুঃস্বপ্ন দেখেছি। আসলে এই পৃথিবীতে আমার আপনজন বলতে কাকাই কাকিমা, তারাই আমাকে আদর যত্নে বড় করেছেন। আজ প্রায় 1 বছরই হয়ে গেল তাদের সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই। আমি তাদেরকে ছেড়ে ঢাকা শহরের পড়ে আছেন কেন? জয় সে এক লম্বা কাহিনী। বলেন না ভাই, কি কাহিনী? জয় কৌতূহলবশত জিজ্ঞেস করে বলে উঠল, এখন না ভাই, আরেকদিন সময় নিয়ে বলবো নে। আচ্ছা ঠিক আছে, আমি অবশ্যই আপনার গল্পটা শুনবো। এখন আপনার ঘুমের প্রয়োজন, ঘুমিয়ে পড়েন। জয় বাকি রাতটুকুতে ঘুমাতে আর পারলাম না। ফজরের আজান শুনে বিছানা থেকে উঠে অজু করে মসজিদে নামাজ পড়তে গেলাম। কতদিন আগে যে নামাজ পড়তে গিয়েছিলাম তা ঠিক এখন মনে নেই। নামাজ শেষে আল্লাহর কাছে মোনাজাতে বললাম, হ্যাঁ আল্লাহ, তুমি আমার কাকাই কাকিমাকে ভালো রেখো। তারা হয়তো আমার রক্তের কেউ না, তারপরও তারা আমার আপনজন। তো আকার রাজ্যে অবস্থায় থাকুক না কেন, ভালো যেন থাকে। এইটুকু বলে সংক্ষিপ্ত মোনাজাত পড়ে মসজিদের বাহিরে চলে আসলাম। ইতিমধ্যে বাহিরের সূর্যের আলোয় রক্তিম হয়ে উঠেছে। বাসায় এসে কেন জানি মনে হলো কাকিমার সঙ্গে কথা বলা দরকার। পুরাতন সিমটা ওপেন করে ফেললাম। এর আগে ও অনেকবারই ওপেন করেছি, কিন্তু তাদের ওখানে ফোন দেওয়ার ইচ্ছা হয়নি। কিন্তু আজ দিতে হচ্ছে, তো তানিশার কাছে ফোন দিলাম। 2-1 বার রিং হবার পর তানিশা ফোনটা রিসিভ করেই বলল, হ্যালো, কে বলছেন? তানিশা। কাকিমার কাছে ফোনটা দেন। আমার কণ্ঠ শুনেই তানিশা বলল, ভাই তুই কেমন আছিস? কতদিন ধরে তোর ফোন নাম্বারে কল দিয়েছি, তার কোনো হিসাব নেই, কিন্তু প্রতিবারেই ফোন বন্ধ দেখায়। ফোনটা কেন বন্ধ করে রেখেছিলে বলতো? তানিশা একসঙ্গে কথাগুলো বলে উঠল। তানিশার কথার উত্তর না বললাম। আপনার সঙ্গে কথা বলার কোনো ইচ্ছায় আমার নেই। এখন যদি কাকিমার কাছে ফোনটা না দেন, ও কথা বাড়িয়ে লাভ নেই। ফোন রাখছি বাই। কিছুটা রেগে বললাম। মাকে ফোন দিচ্ছি, তবুও রাখিস না? তানিশা মন খারাপ করে বলল। কাকিমার হাতে ফোন দিবার পর কাকিমা কান্না করেই বলে উঠল, বাবা কেমন আছিস? কাকিমা, আলহামদুলিল্লাহ ভালোই, তোমরা কেমন আছো? তুই কি আমাদের ভালো রেখেছিস? কাকিমা নিশ্চুপ। বাবা, অনেক দিন তো বাহিরে থাকলি, এবার চলে আয় না বাপ, তোকে ছাড়া বাড়িটা কেমন শূন্যতায় ভরে গেছে। কাকিমা নিশ্চুপ। তোকে খুঁজতে তোর কাকাই দাও আকার কাপুন তো খুঁজে আসছে, কিন্তু তোর সন্ধান ও পায়নি। কোথায় আছিস, কি করছিস? কিছুই জানতে পারেনি বাবা, আমাকে বল তুই কোথায় আছিস? কাকিমা সরি কাকিমা, সম্ভব না। ছোট থেকেই তোমাদেরকে অনেক বিরক্ত করে আসছি, তাই এখন ভাবছ হ্রস্বই কার বাকি জীবনে একাকিত্বই কাটিয়ে দিব। তাছাড়া আমার তো কোনো অধিকার নেই তোমাদের ওখানে থাকবো। হাজার হক আমি তো তোমাদের রক্তের কেউ না। আমার কথাটা শোনা মাত্রই কাকিমা কান্নায় ভেঙে পড়ে বলল, তোকে ছোট থেকে করেছি এসব শোনার জন্য। আমি জানি তোর একটু জিদ বেশি, এর জন্য কি আমাদের ছেড়ে সারা জীবন কাটিয়ে দিতে পারবি? তুই হয়তো আমাদেরকে ছাড়া ভালো আছিস, কিন্তু আমরা তোকে ছাড়া ভালো নেই। সেটা কি বুঝিস না? কাকিমা নিশ্চুপ। বাবা তুই আর জিদ করে বাহিরে থাকিস না, তোকে ছাড়া সত্যি আমরা ভালো নেই। কাকিমা
এভাবেই কাকিমার সঙ্গে ফোনে কথা বললাম। পরিশেষে বললাম, কাকিমা ভালো থেকো আর নিজের যত্ন নিয়েও রাখছি। একটু বলতেই কাকিমা বলল, তানিশা তোর সঙ্গে কথা বলতে চাচ্ছে, কথা বল। কাকিমা এই বলে তানিশার হাতে ফোনটা দিল। তানিশা হ্যালো বলা মাত্রই ওপাশ থেকে লাইন কেটে দিল। তানিশা মন খারাপ করে তার মাকে বলতে লাগলো, মা ও আমার সঙ্গে কথা না বলেই ফোন কেটে দিল। আজ প্রায় 1 বছর পর ফোন দিল অথচ আমার সঙ্গে কথাই বলল না। তানিশা মন খারাপ করে বলল, থাক মা, মন খারাপ করিস না। তুই বোন হয়ে ওকে বাজে কথার কথা বলছিস দেখে ও তোর উপর অভিমান করে আজ ও কথা বলল না। তানিশার মা ইতিমধ্যে তানিশা কান্না করা শুরু করে ফেলছে। তানিশার কান্না দেখে তার মা সান্ত্বনা দিয়ে বলল, আবার যখন ফোন দিবে তখন রনিকে বুঝিয়ে বলবো নে যেন তোর সঙ্গে কথা বলে। পাগলি মেয়ে ভাইয়ের জন্য হসন্ত যখন এতই খারাপ লাগছে তো সেদিন কেন ঝগড়া করতে গেলি? তানিশার মা, মা আমার ভুল হয়েছে, এবার ফিরে আসলে কখনো ওর সঙ্গে আর ঝগড়া করব না। তানিশা কান্না করে। উপর দিকে তানিশার সঙ্গে একটু কথা বললে হয়তো ভালো হতো। ও কার পাগলিটা নিশ্চয় আমার আচরণে কষ্ট পেয়েছে। পেলেই বাকি বেঁচে থাকলে তো ওর সঙ্গে কথাই বলবো না। আজ ও তার বলা বাজে কথাগুলো কানে ভেসে আসে। এসব ভাবছি এর মধ্যে মেসেজের শব্দে ধ্যান ভেঙে গেল। তারপর মেসেজটি ওপেন করে পড়তে লাগলাম। কেমন আছো তুমি? নিশ্চয়ই ভালো নেই। পরিবার ছাড়া কজনেই বা ভালো থাকতে পারে। সেদিকে থেকে তুমিও ভালো নেই সেটা আমি জানি। তোমার 2 বছরের ভালোবাসাটা আমি বুঝতে পারিনি। কি করব বলো যখন তোমাকে আর ভালো লাগতে শুরু করলো ঠিক তখনই দুর্জয় যে আমাদের মাঝে এমন দেয়াল তৈরি করবে সেটা আমি দিন কল্পনাও করিনি। মাঝখানে তোমাকে শুধু ভুল বুঝে গেলাম, জানি না আমার ক্ষমা হবে কিনা। তারপর ও বলবো প্লিজ আমাকে ক্ষমা দাও, তোমার সঙ্গে না বুঝে যে অন্যায়টা করে ফেলছি। বিশ্বাস করো সত্যটা জানার পর তোমাকে অনেক খুঁজেছি কিন্তু কোথাও পাইনি। আব্বুও অনেক অনুশোচনায় ভুগছেন। প্লিজ এবার গ্রামে ফিরে এসো, জিদ করো না। আমি তোমার কারখানায় থাকবো। কথাগুলো ফোনে বলতাম কিন্তু সাহস পাচ্ছিলাম না, তাই মেসেজে বললাম। মেসেজটা পড়ে কেমন জানি ঘোরের মধ্যে পড়ে গেলাম। আজ সিমটা ওপেন করতেই অচেনা নাম্বার থেকে কে এসব মেসেজ দিচ্ছে। হৃদিতা নয়তো। কৌতূহলবশত সেই নাম্বারে কল দিলাম। ফোনটা রিসিভ করে ওপাশ থেকে যখন হ্যালোর শব্দটি আসলো তখন বুঝতে আর বাকি রইল না কে এটা। তারপর কথা না বলে দূরত্ব লাইন কেটে দিলাম। আর ওপাশ থেকে অবিরাম কল আসতেই লাগলো। সেটটা পড়ে কেন জানি ঘুরের মধ্যে পড়ে গেলাম। আজ সিমটা ওপেন করতেই অচেনা নাম্বার থেকে কে এসব মেসেজ দিচ্ছে। হৃদিতা নয়তো। কৌতূহলবশত সেই নাম্বারে কল দিলাম। ফোনটা রিসিভ করে ওপাশ থেকে যখন হ্যালোর শব্দটি আসলো তখন বুঝতে আর রইল না কে এটা। তারপর কথা না বলে দূরত্ব লাইন কেটে দিলাম। আর ওপাশ থেকে অবিরাম কল আসতেই লাগলো। এক পর্যায়ে সিমটাই অফ করে রেখে দিলাম। এখন হয়তো হৃদিতার সামনে সত্যটা প্রকাশ হয়েছে। এর জন্য আমাকে আর খুঁজছে তার ভুলের ক্ষমা চাওয়ার জন্য। কিন্তু আমি তো তাকে ক্ষমা করব না। গ্রামবাসীর সামনে আমাকে অনেক অপমান অপদস্থ করেছে, আর সেটা দূরত্ব কেমনে ভুলি। একটা সময় হৃদিতাকে অনেক ভালোবাসতাম, ওকে নিয়ে অনেক স্বপ্ন হসন্ত ছিল, কিন্তু বর্তমানে হৃদিতার প্রতি একটু অনুভূতিও জেগে নেই। সবগুলোকে মেরে ফেলছি। যে কিনা অল্পতেই ভুল বুঝে, সত্য মিথ্যা বাছাই না করেই ভুল বুঝে। তারা শতবার ক্ষমা চাইলো, আমার কাছ থেকে কখনো সেটা পারে না। সত্যটা জানার পর হয়তো হৃদিতা আমাকে পাগলের মতো খুঁজেছে, আফসোস আমাকে পায়নি। আজ সত্যিই তাদের কর্মকাণ্ড দেখে অনেক খারাপ লাগছে। যাই হোক, হৃদিতা আমাকে যত যাই করুক না কেন তাকে কখনো ক্ষমা করব আর ভালোবাসার কথা জানতে চাচ্ছেন তো সেটা সেদিনই শেষ। এখন নতুন করে হৃদিতার প্রতি কোনো অনুভূতি জন্ম নেয়নি, আর নিবেও না। এইভাবেই দিনকাল কাটতে লাগলো। কিন্তু কদিন ধরে লক্ষ্য করছি আরোহী আমার সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক গর্বে দেখে উঠে পড়ে লেগেছে। যতই তাকে এড়িয়ে চলি ততই পিছু লেগেই থাকে। সেদিনের ঘটনা, ক্লাস শেষ করে জুবাইরের সঙ্গে কলেজের মাঠে আড্ডা দিতেছিলাম। আরোহী হুট করে সামনে এসে বলতে লাগলো, এই আপনার সমস্যাটা কি? ওই আমাকে দেখেন তখনই এড়িয়ে চলে যান, সেটা কেন? আরোহী রেগে। আরোহীর কথা উত্তর না দিয়ে জুবাইরকে বললাম, চললাম রে, এখানে আর ভালো লাগছে না। এই বলে সেখানে থেকে চলে আসতে যাব তার আগেই আরোহী আমার পথ আটকিয়ে বলল, খুব ভাব হয়েছে আপনার তাই না? আরোহী সামনে দাঁড়িয়ে বলল, সামনে থেকে সরে, কিছুটা রেগে। এমন করছো কেন? বন্ধুত্বের সম্পর্ক তো গড়তে বলছি, এতে সমস্যা কি? আরোহী, সবার সঙ্গে বন্ধুত্ব করলে যে আপনার সঙ্গে বন্ধুত্ব করতে হবে তেমন তো কোনো কথা নেই। তাছাড়া আপনি আমার পিছনে এত উঠে পড়ে গেছেন কেন? আমি কি কোনো সেলিব্রিটি পার্সন যে আমার সঙ্গে বন্ধুত্ব করতে হবে? আপনি তাহলে আমার সঙ্গে বন্ধুত্ব করবেন না? আরোহী, ঘুমম না আমি।
আপনি যদি না রাজি হন তাহলে কিন্তু লোকজনের হাতে গনপিটুনি খাওয়াবো। আরোহী কেমনে, কিছুটা হেসে, দাঁড়ান দেখাচ্ছি, আরোহী চিৎকার মেরে বলতে লাগলো। কে কোথাও আছো, আমাকে এই বখাটে ছেলের হাত থেকে বাঁচাও। আরোহী এই সেরেছে। আরোহী যেভাবে লোকজন ডাকতে লেগেছে আমার তো হাঁটিগুটি মার খাইয়ে এক করে ফেলবে। না, একটা ব্যবস্থা করতে হবে। কে কোথায় আছো, আমাকে এই বখাটের হাত থেকে রক্ষা করো। আরোহী প্লিজ থামুন, নয়তো লোকজন এসে গেল মহা বিপদে পড়ে যাব। আমি রাজি না হলে বলতেই থাকবো, কেউ কোথায় আছো জলদি এখানে আসো প্লিজ। আরোহী আর ও ফাজলামো করে বলতে লাগলো। থামতে বলছি কিন্তু, রেগে। না থামবো না, কে কোথায়। কথাটা বলতেই ঠাসাস করে আরোহীর গালে থাপ্পড় মেরে দিলাম। ব্যাস, আরোহী আমার দিকে এক পলক তাকিয়ে ছোট বাচ্চাদের মতো কান্নাই বলল, আপনি আমাকে থাপ্পড় মারলেন। আরোহী সরি, আমি আসলে বুঝতে পারি নাই থাপ্পড়টা একটু জোরে লাগবে। ইরে সেরেছে। আরোহী যেভাবে ছোট বাচ্চাদের মতো কান্না করছে, একে কিভাবে চুপ করব। আমি থানায় গিয়ে আপনার নামে মামলা করব। আপনি আমাকে থাপ্পড় মেরেছেন। আরোহী কান্না করে, প্লিজ এসব মামলা টামলা করেন না, দরকার পড়ল। একার আপনি আমাকে ও থাপ্পড় মারতে পারেন কিছু ভয় পেয়ে। আপনি আমাকে থাপ্পড় মেরেছেন, আপনাকে তো আমি জেলের ভাত খাইয়েই ছাড়ব। আরোহী লক্ষ্য করলো তার এসব বলাতে সে ভয় চুপসে গেছে। সেটা দেখে আরোহী আরেকটু অভিনয় এসব বলছে, কি মুশকিল, আপনি তো আমাকে রাগিয়ে দিলেন, নয়তো কি আর আপনাকে থাপ্পড়টা মারতাম। আমি এখনই থানায় যাচ্ছি, আপনার নামে কেস করতে দাঁড়ান। আরোহী অভিনয় করে এসব বলতে সে একদম চুপসে গেছে। এই অবস্থায় আরোহী ভালো মজা নিচ্ছে। এই দাঁড়ান দাঁড়ান, কোথায় যাচ্ছেন। আমি কেন থানায়। আরোহী ভাব দেখিয়ে, এই মানে এসব নিজেদের ফ্রেন্ডলি দুষ্ট মিষ্টি চট থাপ্পড়ের জন্য কি থানায় যেতে হবে, দরকার পড়লে আপনিও আমাকে মারতে পারেন, তবুও এসব থানা পুলিশে যায় না। অনুরোধ সুরে। এইদিকে আরোহী এসব কাণ্ড দেখে নিজের হাসি চেপে রাখতে পারছে না, তবুও নিজের হাসি চেপে রেখে বলছে, আমি আপনার কোনো কথাই শুনছি না। জেলের ভাত যখন পেটে পড়বে, তাছাড়া পুলিশ মামতো ওকার পিটুনি দেওয়ার জন্য আছেই, তখন বুঝবেন থাপ্পড় মারার কেমন শাস্তি। আরোহী আমরা তো একই কলেজে পড়ি, তো সেই হিসাব অনুযায়ী আমরা ফ্রেন্ডলি নই, একটু ভুল করেই ফেলছি, তাই বলে থানায় যাবেন। আচ্ছা ঠিক আছে চলুন, আমি আপনার অঙ্গে থানাতেই যাব, চাপে পড়লে যা হই আর কি। হ্যাঁ তাই চলুন। আরোহী এই বলে রনির হাতটি ধরে ফেলল। আপনি আমার হাত ধরলেন কেন। আমি থানায় যাবার আগেই যদি পালিয়ে জানতো। আরোহী আচ্ছা ঠিক আছে চলেন। আমি তারপর আরোহী রর সঙ্গে তাল মিলিয়ে যেতে লাগলাম। এড়ে সেরেছে। আরোহী তো সত্যি সত্যি আমাকে থানায় নিয়ে যাচ্ছে না, একটা ব্যবস্থা করতে হবে। এই মানে আমরা কি সত্যি থানায় যাচ্ছি। আমি হ্যাঁ অবশ্যই। আরোহী নিজের মধ্যে হাসিটা চেপে, এই মানে আজ না গেলে হই না। আমি অহহ আচ্ছা, আপনি তাহলে আজ যাবেন না কাল যাবেন। আরোহী হ্যাঁ কালকেই যাব, এবার আমি আসি। তড়িঘড়ি করে চলে আসতে যাব, বেশ সামনে 2 পা ফেলতে আরোহী ফিক করে হেসে উঠল। এই মুহূর্ত ওতে আরোহী তো হাসার কথা না, তাহলে হাসছে কেন। বিষয়টি জানতে পিছনের দিকে তাকাতেই আমি যেন বেকুব বনে চলে গেলাম। এই মেয়ে তো দেখছি হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। এই আপনি হাসতেছেন কেন। আমি আপনি এত বোকা কেন। হ্যাঁ আরোহী হেসে, আমি আবার কি করলাম। আমি থানার কথা শুনে আপনি তো রীতিমতো ভালোই ভয় পেয়েছেন দেখছি। আরোহী এই মানে কই ভয় পাচ্ছি। আমি ভয় না পেলে তুতুলিয়ে কখনো কথা বলতেন না। আরোহী নিশ্চুপ। আমি থাক, আপনার নামে কোনো মামলা টামলা করব না। আরোহী সত্যি বাঁচালেন আমাকে, অনেকটাই খুশি হয়ে। অহহ তার মানে আপনি সত্যি থানা পুলিশে যেতে ভয় পান। আরোহী বর্তমান যুগে থানা পুলিশ শুধু মেয়েদের কথাই শুনে। আপনি যদি একটু বানিয়েও একার পুলিশের কাছে আমার নামে নালিশ করতেন, তাহলে তো আমার পিঠে 1000টা লাঠির চার্জ পড়তো। আমি সরি ফান করার জন্য, কিন্তু আপনাকে ভয় পাওয়ার অবস্থায় দেখতে ভালো লাগছিল, এর জন্য অভিনয়টা ভালোভাবে করতে হলো। আরোহী হেসে, আপনি ভালোই অভিনয় করতে পারেন। আমি তো বিষয়টি সত্যি ভেবে নিয়েছিলাম। আমি আরোহীর সঙ্গে এইভাবে এই বন্ধুত্বটা হয়ে যায়। আপনি থেকে তুই সম্পর্কে রূপান্তরিত হলো। প্রথম আরোহী যে খারাপ আচরণ করত, এ দেখে ভেবে নিয়েছো হ্রস্বই কারলাম অহৈত ভালো আচরণ করতেই জানে না। যখন বন্ধুত্বের সম্পর্ক হলো, তখন বুঝতে পারলাম তার মাঝে ভালো রূপটাও আছে। আরোহীর সঙ্গে বন্ধুত্ব হয়ে একদিক থেকে ভালোই হয়েছে, কথার বলার মতো একটা মানুষ হয়েছে। আগে তো সেটা ছিল না। গ্রাম থেকে ঢাকা শহরে কেন আসছি, আরোহী একদিন জিজ্ঞেস করলো। আচ্ছা তুই হুট করে ঢাকায় আসলি কেন। আরোহী এতদিনে এইটা জিজ্ঞেস করছিস। আমি হ্যাঁ এখন বল কেন ঢাকায় এসেছিস। আরোহী শুন তাহলে আজ থেকে বছর আগের ঘটনা।
শুরু থেকে সবটা আরোহীকে বলে ফেললাম। সবটা শোনার পর আরোহী বলল, তোর জীবনে এত বড় একটা গল্প লুকিয়ে আছে, কখনো তো আমাকে এই কথাগুলো বলিসনি আরোহী। অতীতের ঘটনাগুলো স্মরণ করলে খারাপ লাগা কাজ করে। খুব কষ্ট হয়ে আগের কথাগুলো ভাবলে, এর জন্য ঘটনাটি চেপে রাখতে চেয়েছিলাম, কিন্তু সেটা বারবার সামনেই চলে আসলে। কথাগুলো বলতেই চোখে পানি জমে গেল। আরোহী এ দেখে বলল, সরি রে, অতীতের কথাগুলো জানতে চেয়ে তোর কষ্টটা বাড়িয়ে দিলাম। আরোহী, সমস্যা নাই, আমি। আচ্ছা চল রেস্টুরেন্ট থেকে কিছু খেয়ে আসি। আরোহী, তারপর রেস্টুরেন্টে গিয়ে বসতে পিছন দিক থেকে এক বৃদ্ধ লোক বলে উঠল, বাবা কেমন আছো? বৃদ্ধ লোকটির দিকে রীতিমতো অবাক হয়ে তাকিয়ে আছে কেউনি। রেস্টুরেন্টে গিয়ে বসতে পিছন দিক থেকে এক বৃদ্ধ লোক বলে উঠল, বাবা কেমন আছো? বৃদ্ধ লোকটির দিকে রীতিমতো অবাক হয়ে তাকিয়ে আছে কেউনি। চিনতে পারছি না দেখে বৃদ্ধ লোকটি বলল, বাবা আমাকে চিনতে পারছো না? বৃদ্ধ লোক, সরি আঙ্কেল, মাফ করবেন, সত্যি আপনাকে চিনতে পারছি না। আমি 1 বছর আগে কিছু বখাটের হাত থেকে আমার মেয়েকে বাঁচিয়েছিলে, মনে আছে আঙ্কেল? জি আঙ্কেল, এবার মনে পড়েছে। কেমন আছেন আপনি? আমি, হ্যাঁ ভালো। সেদিন তোমাকে কৃতজ্ঞতা প্রকাশ না করেই বাসায় চলে গেছিলাম। বাসায় যাওয়ার পর কৃতজ্ঞতা প্রকাশ না করতে পারায় অনুশোচনা কাজ করছিল। তারপর আবার ফিরে আসছিলাম, কিন্তু তোমাকে খুঁজে পাইনি। হতাশা হয়ে বাস আকালেও ফিরে যেতে হয়েছে। আজ 1 বছর ভাগ্যক্রমে রেস্টুরেন্টে তোমার দেখা পেয়ে গেলাম আঙ্কেল। সরি আঙ্কেল, আমি আসলে বুঝতে পারি নাই আপনি আমাকে এতটা খুঁজেছেন, নয়তো আমি আপনার সঙ্গে দেখা করে আসতাম। আমি, না থাক, সেটা আর করতে হবে না। তো এখন কি করছো? আঙ্কেল, পড়াশোনা করছি এবং তার পাশাপাশি পার্ট টাইম জব করছি, এই আর কি। আমি, বাবা তোমাকে একটা অনুরোধ করব, রাখবে? আঙ্কেল, আঙ্কেল অনুরোধের কথা বলছেন কেন? আপনি আমাকে আদেশ করতে পারেন, সেটা আমি অবশ্যই শুনবো। আমি, বাবা আমার অফিসে অনেক শত্রু লেগে গিয়েছে। অফিসে কাকে বিশ্বাস করব তেমন কোনো পার্সনকে খুঁজে পাচ্ছি না। তুমি যদি রাজি থাকো তাহলে ভালো একটা পোস্টে তোমাকে জব দিতে পারবো। এতে তোমার লাইফও রঙিন হয়ে উঠবে। আঙ্কেল, আঙ্কেলের কথা শুনে কিছু একটা ভাবতেই ওপাশ থেকে আরোহী বলে উঠল, আঙ্কেল আপনি টেনশন নিয়েন না, ও চাকরিটা পেলে অবশ্যই করবে, সেটা আমি গ্যারান্টি। আরোহী, বাবা কি ভাবছো? আঙ্কেল, না মানে এ কারণ আমি যে পার্ট টাইম জব করছি এতে ভালোই চলছে, অন্য কোনো চাকরি না করলেও হবে। আমি, চাকরিটা করলে তোমার পক্ষেও ভালো হবে। আমার দিক থেকে ভালো বিশ্বাসস্থ একজনকে পেয়ে গেলাম, সেটা কিন্তু 2 দিক থেকেই ভালো হবে। কথাটি একবার ভেবে দেখো আঙ্কেল। আঙ্কেল যে কথা বলছে তা ঠিকই বলছে, চাকরি হলে তো আমার লাইফটাকে সাজাতে পারবো। তাছাড়া আঙ্কেল যেহেতু নিজ ইচ্ছায় সুযোগটা দিচ্ছে, সেটা হাতছাড়া করা মানে বোকামি। এসব ভেবে আঙ্কেলকে বললাম, আঙ্কেল আপনি যেহেতু চাকরি কথা বলছেন এতে আমার কোনো অমত নেই। তাছাড়া পড়ালেখার শেষ করে তো এমন একটা চাকরির সন্ধানই করতাম। আমি, বাবা তুমি আমাকে সত্যিই বাঁচালে। তুমি হয়তো জানো না আমার কি পরিমাণ শত্রু লেগে আছে। সুযোগ পেলে ওরা আমাকে শেষ করে ফেলবে। আঙ্কেল, আঙ্কেল আমি থাকতে আপনার কোনো টেনশন নেই। আমার সর্বোচ্চ দিয়ে হলেও আপনাকে শত্রু মুক্ত করতে চেষ্টা করব। আমি, বাবা এরকম ভরসা দেওয়ার মতোই একটা পার্সনকে দরকার ছিল। যাক অবশেষে তোমাকে পেয়ে গেলাম। আঙ্কেলের মাধ্যমে চাকরিটা পাওয়াই কয়েক বছরের ব্যবধানে লাইফটা একদম চেঞ্জ হয়ে গেল। এখন গাড়ি বাড়ি সব হয়েছে, কিন্তু পরিবার গড়তে পারিনি। মাঝে মধ্যে আঙ্কেলকে কৃতজ্ঞতার সুরে বলি, আঙ্কেল আপনি আমার পাশে ছাড় মতো না দাঁড়ালে হয়তো এসব কিছুই করতে পারতাম না। তিনি আমার কথার প্রতি উত্তরে শুধু একটা কথা বলতো, আমি তেমন কিছুই করিনি। তোমার সাফল্যের পিছনে যে পরিশ্রমটা দিয়েছো সেটা হয়তো সব আকার পারবে না। দিনরাত সমানভাবেই কাজ করেছো, যার জন্য আজ তুমি সাফল্য ব্যক্তিদের মধ্যে একজন। আমি আরো দোয়া করি তোমার সামনের দিনগুলোতে যেন আরো ভালো কিছু করতে পারো। আঙ্কেল আমাকে শুধু একথাই বলতো, তার সঙ্গে যদি ভাগ্যক্রমে দেখা না হতো তাহলে হয়তো আমার ভাগ্যের চাকাটা এইভাবে খুলতোই না। এই ছিল 5 বছর আগের ঘটনা। এখন বর্তমানে আসা যাক। অফিসে মনোযোগ সহকারে ল্যাপটপে কাজ করছি। হঠাৎ পাশে রাখা ফোনটা ক্রিং ক্রিং করে বেজে উঠল। স্ক্রিনে লক্ষ্য করতে আঙ্কেল নামে নাম্বারটি ভেসে উঠল। তড়িঘড়ি করে রিসিভ করে বললাম, হ্যালো আমি। বাবা কি করছো? আঙ্কেল, আঙ্কেল অফিসে কাজ করছি। আমি, তোমার যতই কাজ থাকুন না কেন কাল কিন্তু আমার মেয়ের বিয়েতে তোমাকে আসতেই হবে। আঙ্কেল, হ্যাঁ আঙ্কেল আমি অবশ্যই যাব। আমি, আচ্ছা ঠিক আছে, কাজ করো। কাল যদি আমার মেয়ের বিয়েতে তোমাকে না দেখি তাহলে কিন্তু বাবা আমি অনেক মন খারাপ করব। আঙ্কেল, আঙ্কেল আপনি যেহেতু বলছেন তো আমি অবশ্যই যাব। আমি, আচ্ছা ঠিক আছে রাখি। আঙ্কেল, জি আচ্ছা। আমি,
কাল তো গুরুত্বপূর্ণ একটা মিটিং আছে, বিয়েতে গেলে মিটিং বাদ দিতে হবে। এইদিকে আঙ্কেলও অনেক রিকোয়েস্ট করে, বলছে যদি না যায় তোমার দাও খারাপ করতে পারে। তাছাড়া এই লাইফটা তো আঙ্কেলের মাধ্যমেই পেয়েছি। আজ আমি এতটা ব্যস্ততা সেটা একমাত্র আঙ্কেল জন্যই। দরকার পড়লে মিটিং বাদ দিয়ে হলেও আঙ্কেলের মেয়ের বিয়েতে যেতে হবে। তারপর আঙ্কেলের মেয়ে মানে ফ্রস্ট্রই কার্থিলার বিয়েতে যেতে হলো। বাড়িতে প্রবেশ করতেই লক্ষ্য করলাম এটা যেন একটা রাজপ্রাসাদ, ডেকোরেশন আর লাইটিং পুরো বাড়িটাই চাকচিক্য করে ফেলছে। ডেকোরেশন দেখছি, এর মধ্যে আঙ্কেল আমাকে দেখে বলে উঠল, বাবা এসেছো, আমি তো ভেবে নিয়েছিলাম তুমি আসবেই না। আঙ্কেল, আপনি আমাকে আসতে বলেছেন আর আমি আসবো না এটা কি হই? আমি এসে ভালোই করছো আঙ্কেল। আঙ্কেল, একটা বিষয়ের প্রশংসা না করলেই নয়, আপনার ডেকোরেশনের লাইটিং কিন্তু পুরো বাড়িটাকে রাজপ্রাসাদ বানিয়ে ফেলছে। আমি একটা মাত্র মেয়ে, আমার আগে থেকে স্বপ্ন ছিল অনেক ধুমধাম করে বিয়েটা দিব, তাই আর কি স্বপ্নটা সত্যি করলাম। আঙ্কেল, তাহলে তো আপনার স্বপ্ন সত্যি হয়ে গেল। আমি হ্যাঁ। কথা বলতে আঙ্কেলের ফোন আসাতে বলল, বাবা তুমি বসো গিয়ে, আমার একটু ওইদিকে কাজ পড়ে গেল। আঙ্কেল, জি আচ্ছা সমস্যা নেই, আমি আছি। আমি তারপর আঙ্কেল চলে গেল। পুরো বাড়িটা ঘুরে ঘুরে দেখছি, হঠাৎ পিছন থেকে কে যেন বলে উঠল, আরে দোস্ত কেমন আছিস? পিছন ফিরে তাকাতেই লক্ষ্য করলাম রাকিব ও তার স্ত্রী আমার দিকে তাকিয়ে হাসি উজ্জ্বল চেহারা নিয়ে কথাটি বলল। আমি একটু গম্ভীর সুরে বললাম, খুব ভালো। আমি আমার কথার ধরন দেখে রাকিব বুঝতে পারল তার সঙ্গে কথা বলার কোনো মুড নেই। তো সেখানে চলে আসতে যাব এমন সময় রাকিবের স্ত্রী বলল, ভাইয়া শুনেন। রাকিবের স্ত্রী খুম বলেন, আপনি আমাদের দেখে এভাবে চলে যাচ্ছেন যেন আমাদেরকে চিনেনি না। রাকিবের স্ত্রী নিশ্চুপ। আমি দোস্ত সরি রে, তোকে সেদিন বাড়ি থেকে এইভাবে তাড়ানোটা আমাদের ঠিক হয়নি। তুই যখন চলে গেলি আমি আর নীলা তখন বাসা থেকে বের হয়ে কিছু দূর তোকে খুঁজেছি, কিন্তু তোর দেখা মিলেনি। সরি দোষ। হসন্ত তো অনেকদিন পর তোর সঙ্গে দেখা হলো, মন খারাপ করে থাকিস না। রাকিব হাত ধরে কথাটি বলল, তোর মতো বন্ধু না থাকায় ভালো। এই বলে ওখান থেকে সরে গেলাম। রাকিব ও তার স্ত্রী আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে, ওরা হয়তো আমার কাছে থেকে এরকম আচরণ আশা করেনি। বাস সোফায় গিয়ে বসে আনমনে ফেসবুকের নিউজ ফিড দেখছি, হঠাৎ রিদিতার কণ্ঠে গানের আওয়াজ শুনতে পেলাম। বিষয়টি দেখার জন্য মঞ্চের দিকে এগিয়ে যেতে লাগলাম। মঞ্চের সামনে দাঁড়িয়ে লক্ষ্য হসন্ত করতেই আমার চোখ যেন কপালে উঠে গেল, এই আমি কাকে দেখছি? এ তো সত্যি রিদিতায় গান গাচ্ছে। রিদিতার সঙ্গে আরো কয়েকটা মেয়ে তার গানের তালে তাল মিলাচ্ছে। এইদিকে রিদিতার মা বাবার আঙ্কেল সঙ্গে সোফায় বসে গল্প সল্প করছে। তার মানে রিদিতাদের সঙ্গে আঙ্কেল কোনো একটা সম্পর্ক জড়িত আছে। মাথাটা কেমন জানি ঘুরে গেল, তারা এখানে কি করছে? তাদের তো এখানে থাকার কথা না। না, এখানে আর থাকা যাবে না, তার আগে আমাকে এখান থেকে সরে যেতে হবে। তাদের জন্যই আমাকে গ্রাম ছাড়া হতে হয়েছে। আনমনে এসব ভেবে চলে আসতে যাবে, দরজার কাছে যেতেই মিথিলা আমার সামনে দাঁড়িয়ে বলে উঠল, ভাইয়া কোথায় যাচ্ছেন? মিথিলা আঙ্কেলের মেয়ে, এই মানে আমার একটা জপরি গেছে, সেখানে আমাকে দূরত্ব যেতে হবে। আমি দাঁড়ান, আব্বুকে বলছি। আব্বুকে বললে তো আর যেতে পারবেন না। মিথিলা এই না বলল না প্লিজ। আমি আব্বু এই দেখো রনি ভাইয়া চলে যাচ্ছে। মিথিলার কথাটা এক আল্লোর শোনা মাত্রই তার সঙ্গে রিদিতার বাবা মাও আমার দিকে তাকাতেই তাদের চোখ আর আমার চোখ এক হয়ে গেল। তারপর কোনো কথা না বলে চলে আসতে যাব, তার আগেই রিদিতা বাবা আমার পথ আটকিয়ে যা বলো। মিথিলার কথাটা আঙ্কেল না মাত্রই তার সঙ্গে রিদিতার বাবা মাও আমার দিকে তাকাতেই তাদের চোখ আর আমার চোখ এক হয়ে গেল। তারপর কোনো কথা না বলে চলে আসতে যাব, তার আগেই রিদিতা বাবা আমার পথ আটকিয়ে বলল, বাবা তুমি এতদিন এখানে থেকেছো অথচ আমরা কিছুই জানি না। রিদিতার বাবা আমাদের ভুল আমরা অনেক আগেই বুঝতে পারছি, কিন্তু আফসোস তোমার কাছে গিয়ে যখন ক্ষমা চাইব ঠিক তখনই আমাদেরকে চলে আসছিল। বাবা তুমি আমাদের মাফ করে দাও প্লিজ, আমরা সত্যি অনেক অনুতপ্ত আর লজ্জিত। রিদিতার মা নিশ্চুপ। আমি দেখো বাবা, আমি তোমার রাগটা বুঝতে পারছি, কিন্তু আমি তখন কি করতাম বলো? আমার জায়গা যে কেউ হলে তারা একই কাজ করতো যা আমি করেছি। এখন অতীতের সব কিছু ভুলে ফ্রস্ট্রইকার আমাদেরকে ক্ষমা করে দাও প্লিজ। রিদিতার বাবা অনুরোধের সুরে বলল, আপনাদের কথা বলা শেষ, এখন আমি আসি। এই বলে বাসার বাহিরে চলে আসছি। পিছন দিক থেকে রিদিতা দৌড়ে আমার সামনে দাঁড়িয়ে অশ্রু ভেজা চোখে বলল, এতদিনে খানে ছিলে, অথচ আমি যে দূর থেকে কতগুলো মেসেজ কল দিয়েছি সেগুলো কি একবারে ও দেখার চেষ্টা করনি?
ভুল তো হতে পারে, বলে সবাইকে ছেড়ে চলে আসতে হবে। হৃদিতা আমাকে জড়িয়ে এক নাগাড়ে বলে কথাগুলো বলে উঠল। তার কথার কর্ণপাত না করে রেগে বললাম, আমাকে স্পর্শ করার সাহস তোমাকে কে দিয়েছে? রেগে হৃদিতা আমার রাগী চেহারাটা দেখা মাত্রই ভয় কিছুদূর সরে গিয়ে মাথাটা নিমিষে নিচু করে ফেলল। একটা কথা ভালোভাবে শুনে রাখো, তুমি তোমার বাবা ভুলেও আমার সঙ্গে কথা বলার চেষ্টা করতে আসবে না। ঘৃণা নামক শব্দে তোমার আর তোমার বাবার নামটা খুব ভালোই করেই লেখা আছে, সেটা চাইলেও মুছে ফেলা সম্ভব না। আমি ভুল তো মানুষের মাঝেই। হৃদিতা একথা বলতেই তার কথা থামিয়ে বললাম, চুপ, আরেকটা কোথাও আমি শুনতে চাই না। বলে আঙ্কেলদের বাসা থেকে বের হয়ে আসলাম। উপর দিকে বাবা, ওর রাগ কি ভাঙানোর সম্ভব না? হৃদিতা কান্না করে, মারে তুই কান্না করিস না, আমি রনির কাছে যেভাবেই হোক ক্ষমা চেয়ে তোর ভালোবাসাকে একত্রে করে দিব। তার আগে রনির কাকাই কাকিমাকে বিষয়টা বলতে হবে। হৃদিতার বাবা, বাবা আমি এত কিছু জানি না, যেভাবেই হোক ওর রাগ ভাঙাতেই হবে। হৃদিতার আজ যেন বিশ্বাসই হচ্ছে না, এখন রনিকে দেখছে, যে রনি হৃদিতাকে দেখার জন্য পাগলের মতো পিছু পিছু তার বাড়ি অব্দি গিয়েছে। আজ তার চোখে হৃদিতার ঘৃণা ছাপ স্পষ্ট দেখতে পেরেছে। এই ঘৃণা সহজেই কি মুছে ফেলতে পারবে? তাকে পারতেই হবে, এত সহজে তাকে হারাতে রাজি না হৃদিতা। বিছানায় শুয়ে কান্না করছে আর এসব ভাবছে, হঠাৎ কাঁধে কারো স্পর্শ পেয়ে হৃদিতা পিছনে ফিরে লক্ষ্য করলো তার মা ছলছল চোখে তার দিকে তাকিয়ে আছে। মা তুমি এখানে? হৃদিতা চোখের পানি মুছে, কান্না করছিস? হৃদিতার মা, কই না তো। হৃদিতা চোখটা আরো ভালোভাবে মুছে। মায়ের সন্তানের মিথ্যা কথা যে মায়েরা খুব সহজেই ধরে ফেলে, আর এখন তুই কান্না করার পরও আমাকে মিথ্যা বলছিস, সেটা আমি সিউর। হৃদিতা মা, একটা কথা কি জানো মা, যার চোখে আমার জন্য ভালোবাসায় ভরপুর ছিল, সেই চোখে আজ আমি ঘৃণা স্পষ্ট দেখেছি। জানো মা, ও আমার পিছনে 2টা বছর ঘুরেছে, আমিও ওকে এমনি ঘুরিয়েছি। তার প্রপোজাল গ্রহণ করেনি। যখন ওকে ভালো লাগতে শুরু করলো, ঠিক তখন দুর্জয় এসে আমাদের মাঝে দেয়াল সৃষ্টি করে দিল। মা তুমি বলো, আমি কি জেনে বুঝে এসব করেছি? হৃদিতা কান্না করে, না রে মা, তুই এসব জেনে শুনি করিসনি। ঠিকই কিন বসন্ত, তু গ্রামবাসীর সামনে রনিকে অপমান অপদস্থ করা হয়েছে, সে কথা রনি এখনো ভুলনি। হৃদিতার মা, মা আমি যে ওকে ভীষণ ভালোবেসে ফেলছি, সেটার কি হবে? হৃদিতা কান্না করে, তা বলতে পারবো না, কিন্তু তার মনে জায়গায় নিতে হলে আমাদেরকে যেভাবেই হোক তার কাছ থেকে ক্ষমা নিতেই হবে। হৃদিতার মা, মা আমি ওকে না পেলে একটা কিছু করে ফেলবো। হৃদিতা কান্না করে, কি এসব অলক্ষণে কথাবার্তা বলছিস? তোর যদি কিছু হয়ে যায় আমরা কাকে ঘিরে বেঁচে থাকবো বলতো? হৃদিতার মা, তাহলে যেভাবেই হোক ওকে আমার কাছে এনে দাও মা। হৃদিতা পাগলের মতো বলে উঠল, ধুর পাগলি মেয়ে, মায়ের সামনে কি এসব কথা বলতে আছে? হৃদিতা মা এক গাল হেসে, মা তুমি হাসছো? হৃদিতা কিছুটা রেগে, না থাক আর হাসবো না। হৃদিতার মা হাসি চেপে, তার মানে তুমি আমার কথা সিরিয়াসলি নাওনি তাই তো? হৃদিতা জিজ্ঞাসা দৃষ্টিতে, আমার মেয়ে যেহেতু বলছে তো জামাই বানালে রনিকেই বানাবো, এবার খুশি তো? হৃদিতা মা হেসে, মা সত্যিই বলছো? হৃদিতা অনেকটা খুশি হয়ে, হ্যাঁ রে মা সত্যিই বলছি, তার আগে তোর আব্বুকে আর তোর মামুকে বলতে হবে। হৃদিতার মা, আমার বেস্ট মা। হৃদিতা তার মাকে জড়িয়ে ধরে বলে উঠল। উপর দিকে জাদ এক আর দেখলে মাথায় রক্ত উঠে যায়। তাদের সঙ্গে যে এইভাবে দেখা হয়ে যাবে সেটা দুঃস্বপ্নেও কল্পনা করেনি। কিন্তু হৃদিতা আমাকে জড়িয়ে ধরল কেন? ও নিশ্চয়ই আমাকে ভালোবেসে ফেলছে। কথায় আছে না, দূরত্বই ভালোবাসা বাড়ে, সে হয়েছে হৃদিতার। আগে তো তার পিছনে লেগেই থাকতাম, তখন তো আমাকে ভালোবাসানি। আজ তার ভুলে বুঝে অন্যায় করেছে এবং সে অনুশোচনা থেকে হয়তো আমার জন্য ভালোবাসা জন্মেছে। যাই হোক, তাকে নিয়ে ভাবার মতো সময় আমার কাছে নেই। গ্রামবাসীর সামনে আমাকে যে অপমান অপদস্থ করেছে সেটা তো আমি কখনো ভুলবই না। আর ক্ষমা, সেটা তো প্রশ্নই আসে না। তবে একটা বিষয় মাথা কাজ করছে না, আঙ্কেলের সঙ্গে হৃদিতাদের কি সম্পর্ক হতে পারে সেটা তো বুঝতে পারছি না। এসব ভেবে আমার কোনো কাজ নেই, যেটা খুশি তা হোক। আমার কি? বাসায় এসে আনমনে ভাবছি, এর মধ্যে পাশা রাখা ফোনটা ক্রিং ক্রিং করে বেজে উঠল। ফোনটা হাতে নিয়ে স্ক্রিনে লক্ষ্য করতে আরোহী নামটা ভেসে উঠল। দেরি না করে রিসিভ করে বললাম, হ্যাঁ বল। উচ্চ সুরে, কি ব্যাপার, রেগে আছিস মনে হই? আরোহী, আজ আমার মন মেজাজ দুই খারাপ। আমি, বিষয়টি কি জানতে পারি? আরোহী, তোকে একটু পর বলছি, এখন ফোনটা রাখো। আমি, আচ্ছা ঠিক আছে, পরে কথা বলবো নে, রাখি তাহলে। আরোহী এই বলে লাইন কেটে দিল। তারপরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে অফিসে যাব এমন দরজায় কে জানি অবিরাম কলিং বেল বাজিয়ে যাচ্ছে। ব্যাস রেগেমেগে দরজায় কাছে গিয়ে বললাম, কে? আমি।
ওপাশ থেকে রেসপন্স না পাওয়ায় দরজা খুলে সামনে তাকাতেই আমার চোখ যেন কপালে উঠে গেল। কাকাই কাকিমা তানিশার কুলে একটা আবার ছোট বাচ্চা, তাদের দেখে আমি যেন বাকরুদ্ধ হারিয়ে ফেললাম এরকম অবস্থা। ব্যাস নিজেকে সামলে নিয়ে বললাম, কাকাই কাকিমা তোমরা কেমন আছো? একথা বলতে দেরি কাকিমা আমাকে থাপ্পড় মারতে দেরি হলো না। থাপ্পড়ে ভ্যাবাচিকা খেয়ে কাকিমাকে বললাম, কাকিমা আমাকে মারতে পারলে? আমি, তুই এত পাষাণ কিভাবে হতে পেরেছিস বলতো? ওইদিকে আমি দিনরাত কান্নাকাটি করে মরে যাচ্ছি, আর তুই দেখে আমাদের কথা বলেই গেছিস, কখনো ফোনটাও দিতি না। তোর কেন এত জিদ বলতো? কাকিমা এই বলে কান্না করে দিল। নিশ্চুপ। আমি, বাবা তোকে আমার ছেলের মতোই লালন পালন করেছি, কখনো কোনো কিছু অভাব তোকে বুঝতে দেইনি। তানিশাকে যা দিয়েছি তার থেকে তোকে একটু সবকিছুতেই বেশি দিবার চেষ্টা করেছি। তুই কি না আমাদেরকে এভাবে ভুলে গেছিস? কখনো তো আমাকে ও কার ন করে ও বলিসনি কাকাই তুমি কেমন আছো, কি বলেছিস কখনো তা কেন করবি? তুই তো আমাদেরকে আপনি ভাবিস নাই। আজ যদি হৃদিতার বাবা আমাকে ফোন করে না জানাতো তাহলে হয়তো তোকে খুঁজে পেতাম না। কাকাই এক নাগারে এসব বলল। সরি কাকাই, আমার ভুল হয়েছে, মাথা নিচু করে বললাম। আসলে আমরা তোকে ভালোবাসলে কি হবে, তুই তো আমাদেরকে ভালোবাসিস না, আপনি ভাবছিস না। কাকাই কথাগুলো বলার মাঝে কাকিমা বলে উঠল, হ্যাঁ তুমি কি বলছো? ও যদি আমাদেরকে আপন ভাবতো তাহলে কি আমাদের কথা ভেবে বাড়ি গিয়ে না থাকলেও দেখা অন্তত করত। তাছাড়া আমাদের কথা মনে রেখেই বা কি হবে, এখন তো ওর ছোট নেই, অনেক বড় হয়েছে গেছে, বাড়ি গাড়ি সব কিছুই তার হয়েছে এখন। কাকাই কাকিমা না তো আকার কলেই বাকি, চলো আমরা বরং গ্রামেই চলে যাই। কাকিমা, হ্যাঁ সেটাই ভালো হবে, চলো। কাকাই কাকাই কাকিমা তানিশা তারা চলে যেতে ধরলো, তার আগেই দরজার সামনে গিয়ে বললাম, বলেই হলো আমার বাবা মাকে এত সহজেই ছেড়ে দিব? ছেলে তো বাবা মার সঙ্গে রাগ অভিমান করবে, এবারে তার ছেলের সঙ্গে যে বাবা মা অভিমান করবে এটা কিন্তু ঠিক না। আপনি, তুই অভিমান করে এত বছর আমাদেরকে ছেড়ে থাকতে পারবে, তো আমরা তোর সঙ্গে অভিমান করতে পারবো না? হো, কাকিমা কান্না করে বলল, হয়েছে আর কান্না করতে হবে না, এই দেখো আমি কান ধরছি, আর কখনো তোমাদের উপর রাগ করে থাকবো না। এবার আমরা সবাই এই বাসাতে একসঙ্গেই থাকবো। আমি, আমার কথা শুনে কাকাই হঠাৎ বলে উঠল, সম্ভব না। কথাটা শুনে রীতিমতো অবাক হয়ে কাকাইয়ের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছি, আর ভাবছি কাকাই সম্ভব না কেন বলল। আমার কথা শুনে কাকাই হঠাৎ বলে উঠল, সম্ভব না। কথাটা শুনে রীতিমতো অবাক হয়ে কাকাই বললাম, কাকাই সম্ভব না কেন? আমি, এই ইট পাথরের শহরে আমরা থাকতে পারবো না রে। তুই তো জানিস আমাদের গ্রাম ছেড়ে আমরা কখনো আত্মীয় স্বজনদের বাসাতে গিয়েও 2-1 দিন থাকার চেষ্টা করিনি, তাহলে এখানে কেমনে থাকবো? কাকাই, আচ্ছা এসব কথা পরে হবে, এখন তানিশার দিকে একটু তাকাতো। কাকিমা হেসে কথার বলার মাঝে তানিশার কথা যেন ভুলেই গেছিলাম। কাকিমার কথা মতো তাকাতেই লক্ষ্য করলাম তানিশার কোলে বাচ্চাটি কান্না করছে। তড়িঘড়ি করে কাকিমাকে বলে উঠলাম, কাকিমা তানিশার কোলে এটা কার বাচ্চা? অনেকটা অবাক হয়ে জিজ্ঞেস করলাম। তুই চলে যাওয়ার 1 বছর পর তানিশার ভালো একটা বিয়ের সম্বন্ধ আসছিল, তোর কাকাই ও আর না করতে পারিনি, তারপর বিয়েটা ধুমধা মৌকরেই হয়ে গেল। সেদিন তোকে ফোনে 1000বার কল করছি কিন্তু তোকে পাইনি, হতাশা হয়ে ফোনটা রেখে দিয়েছিল সেদিন। কাকিমা মন খারাপ করে বলল, সরি কাকিমা, আমার ইগো যে তোমাদেরকে এইভাবে কষ্ট দিবে সেটা আমি ভাবিনি। আমি, অনেক হয়েছে, এবার তানিশার কাছে গিয়ে তার অভিমানটা ভাঙা। তুই চলে যাওয়ার পর তানিশাও অনেক কেঁদেছে। কাকিমা, আচ্ছা ঠিক আছে, তোমরা এখন ফ্রেশ হতে যাও, আমি বরং পেতনিটার রাগ ভাঙাই। আমি, তুই পারিসও বটে। কাকাই কাকিম হেসে ফ্রেশ হতে চলে গেল। আর এদিকে, কিরে পেতনি বিয়ে করে ফেলছিস তাহলে? তানিশার সামনে গিয়ে বললাম। হ্যাঁ তো। তানিশা রেগে আমার উপর রাগ করে আছিস মনে হই। আমি, এখন কেন কথা বলছিস? আমাকে তো বলেই গেছি। সব বলেই থাক, কথা বলতে হবে না আমার সঙ্গে। তানিশা কিছুটা রাগ করে, সরি রে, আমার চলে আসাতে যে তোদের উপরের প্রভাব এতটা পড়বে সেটা আমি ভাবিনি, তাছাড়া তুই তো জানিস আমার আবার ইগো একটু বেশি, সে থেকে মনোভাব হ্রস্ব ইকারয় ফেলছিলাম তোদের ওখানে, আর যাবই না। আমি, অতীতে যা কিছু হয়েছে সেটা দুর্ঘটনা মনে করে ভুলে যা, এবং তোর লাইফটা গুছিয়ে দিতে পারবে এমন কাউকে ঘরে নিয়ে আয়। তানিশা, কথাটা মন্দ বলিসনি, কিন্তু আমার ভালো লাগার মতো কাউকে পাচ্ছি না। আমি, কেন? হৃদিতার কথা কি ভুলে গেছিস? তাকে বউ করে ঘরে নে। আমার জানা মতে তুই ওকে অসম্ভব ভালোবাসিস। তানিশা, হঠাৎ তানিশার মুখে হৃদিতা নামটি আসবে তা কখনো আশা করেনি। এমনি হৃদিতার কথা হ্রস্ব উকার নলে পায়ের রক্ত মাথায় উঠে যায়, আর ও বলছে হৃদিতাকে বউ করে ঘরে তুলতে। মেজাজটা নিমিষেই বিগড়ে গেল তানিশার কথা শুনে।
নিজের রাগটা নিজের মাঝেই চেপে রাখলাম। আমার রাগান্বিত চেহারাটি দেখে তানিশা ভালো করে বুঝত আর পারল তার কথাটি বলা উচিত হয়নি। কিছুক্ষণ চুপ হয়ে থাকার পর তানিশা শান্ত গলায় বলল, দেখ, আগে যা কিছু হয়েছে সেটা তো হৃদিতা জেনে বুঝে করেনি। তোদের মাঝে দুর্জয় যে মাস্টার প্ল্যান করবে সেটা তো হৃদিতা জানতো না। আর জানলে হয়তো তোদের ব্যাপারটা এমন হতো না। তানিশা, এখন হৃদিতার কথা না বললেই খুশি হব। তাছাড়া হৃদিতাকে নিয়ে আমার বিন্দুমাত্র আগ্রহ কিংবা অনুভূতি নেই। যেদিন গ্রাম থেকে ঢাকায় আসছি সেদিনই আমার মন থেকে হৃদিতা নামটা একদম মুছে ফেলছি। এখন চাইলেও সেটা সম্ভব না। আশা করি আমার ব্যাপারটা তুই বুঝতে পেরেছিস। আমি হৃদিতার কাছে সত্যটা যখন প্রকাশিত হয়েছে তখন থেকেই তোকে ভালোবাসতে শুরু করেছে। ও তোকে আগে থেকে পছন্দ কর। ও কিন্তু তোর প্রপোজাল পাবার পরও রাজি হয়নি। তোকে পরীক্ষা করে দেখছিল কতটুকু ভালোবেসেছিস। কিন্তু তোদের ভাগ্যক্রমে রিলেশনটা তার আগেই ভেঙে চুরমার হয়ে গেল। তানিশা, এখন এসব বলে কোনো লাভ নেই। আমি হৃদিতাকে সম্পূর্ণভাবে ভুলে গেছি। তার জন্য কোনো অনুভূতি জীবিত রাখিনি। সবগুলোকে মেরে ফেলছি। নেক্সট টাইম হৃদিতার নামটা না উচ্চারণ করলেই খুশি হব আমি। আচ্ছা ঠিক আছে, আর বলবো না। কিন্তু তোর ভাগ্নিকে এই প্রথম দেখলো। ইকার ওকে কিছু গিফট করবি না? তানিশার কোলে বাচ্চাটা দেখি এই সেরেছে। ভাগ্নের কথা তো আমি ভুলেই গেছিলাম। চল আজ ভাগ্নের জন্য দোকানটাই নিয়ে আসবো। আমার একটা মাত্র ভাগ্নে, তার জন্য অল্প খেলনা দিয়ে কিছুই হবে না। খেলনার পুরো দোকানটাই তার লাগবে। কি মামা, লাগবে তো? বাচ্চাটির কপালে চুমু এঁকে আজকের দিনটাতে অনেক ভালো লাগা কাজ করছে। কেন না এত বছর পর কাকাই কাকিমা তানিশা। এর মধ্যে তানিশার বিয়েও হয়েছে সেটা আমি জানতো আর মনা। কিন্তু আজ তানিশা তার ছেলেকে নিয়ে আমার সামনে আসছে। আল্লাহ রহমতে ইতিমধ্যে মামাও হয়েছে। এর চেয়ে কি আর খুশির বিষয় হতে পারে? একটা সময় তানিশার উপরও রাগ হতো, কিন্তু আজ ভাগ্নিকে সাথে দেখে সেটা নিমিষে গো উকারলিয়ে ফেলছি। যাই হোক, এখন আর তাদের উপর রাগ অভিমান কোনো কিছুই নেই। উল্টো তারা আমার উপর রেগে আছে। সেটা আমি সহজেই কন্ট্রোল করে ফেলছি। এখন বলতে পারেন আমার সম্পূর্ণ একটা পরিবার সংগঠন হয়েছে। কিছুদিন আগেও নিজেকে একাকিত্ব হিসেবে নির্ধারিত করছি, কিন্তু এখন আর আমি একা নেই। আমার পাশে কাকাই কাকিমা তানিশা ও তার ছেলে নিলয়। বয়স মাত্র 2 বছর হবে হয়তো। সব দিক ভালোই চলছে। কাকাই এর মতো গ্রামে চলে আসলাম, কিন্তু হৃদিতা আমাকে পাবার জন্য একটু বেশি পাগলামি করছে। গ্রামে অনেক পর দিন আছে। বন্ধুদের ভালোবাসা একটু বেড়েই চলছে। ও কলেজে ফ্রেন্ডদের সঙ্গে আড্ডা শেষে চলে আসতে যাব। মাঝ রাস্তায় হৃদিতাকে দেখব তা কখনো আশা করেনি। তো আমি আমার মতো বাইক চালাচ্ছি। হঠাৎ হৃদিতা আমার বাইকের সামনে এসে হাত বাড়িয়ে দাঁড়ালো। অ্যাক্সিডেন্ট হবার অবস্থা। বাইক দ্রুত ব্রেক করে ফেললাম এবং রেগে গিয়ে বললাম, এই তোমার কি সমস্যা? একটু জন্য তো আজ বেঁচে গেলে। ভাগ্য ভালো বাইকের ব্রেক সিস্টেমটা ভালো ছিল, নয়তো আজই ওপারে চলে যেতে। হৃদিতাকে উদ্দেশ্য করে, আমি তো মরতে চাই। হৃদিতা, মরলে অন্য কোথাও গিয়ে মরো। আমার বাইকের সামনে কেন পড়তে গিয়েছিলে? আমি ভালোবাসার মুখ আকার কাছে মৃত্যু বরণ করার এই সৌভাগ্য সবার হই না। তাই তো তোমার বাইকের সামনে দাঁড়ালাম। বাঁচালে কেন মেরে ফেলতে আমাকে? হৃদিতা, তোমার মাথার তার সব কেটে গেছে। ভালো একটা ডাক্তার দেখাও। আমি ডাক্তারে কাজ হবে না, তুমি আমার পাশে থাকলেই হবে। হৃদিতা, সামনে থেকে সরে যাও প্লিজ। আমার মন মেজাজ কিন্তু বিগড়ে যাচ্ছে এসব কথা শুনে। রেগে এত রাগ দেখাচ্ছ কেন? আমি তো তোমাকে দেখার জন্যই রাস্তায় দাঁড়িয়েছিলাম। হৃদিতা, এসব করার মানে কি? আমি এসবের মানে একটাই, আমি তোমাকে অনেক বেশি ভালোবেসে ফেলছি, কিন্তু তুমি আমাকে মেনে নিচ্ছ না কেন বলতো? হৃদিতা, কি আমাকে ভালোবেসে ফেলছো? কথাটা শোনা মাত্রই পাগলের মতো হেসে উঠলাম। আমার এরকম হাসি দেখে হৃদিতা অবাক হয়ে বলল, আমি তো হাসার মতো কোনো কথা বলিনি। তাহলে হাসছো কেন? হৃদিতা, আজ থেকে 5 বছর আগে তুমি আমার নামে ইফটিজিং এর নালিশ করেছিলে এবং গ্রামবাসীর বিচার সভায় আমাকে সবার সামনে অপমান অপদস্থ করেছিলে। এমনকি আমাকে জাবেদ কাকার হাতে মারেও খাওয়াইছিল, মনে আছে সে কথা? আমি নিশ্চুপ। হৃদিতা, তুমি হয়তো সেদিনের কথা ভুলতে পারো, কিন্তু আমি ভুলিনি। তোমার মনে যদি আমার জন্য একটু ভালো আকারসা কিংবা ভালো লাগা থাকতো তাহলে কখনো জাবেদ কাকার হাতে বিচার সভায় আমাকে মার খাওয়াইতা না। নিশ্চুপ। হৃদিতা, আমাকে যখন সবার সামনে আঘাত করছিল তখন তুমি কি একবারের জন্য বলছিলা যে হবার তা হয়েছে, আপনি ওকে মারা বাদ দিন? সেদিন তো একথাও বলেনি, আর আজ বলছো আমাকে ভালোবাসো। ভালোবাসা কখনো অন্যায় করার পর কিংবা অনুশোচনা থেকে ভালোবাসা জন্ম নেয় না। নেক্সট টাইম আমার সামনে এই ভালোবাসার কোনো কথা বলবা না। একটা সময়
হয়তো তোমাকে অনেক ভালোবাসতাম, বর্তমানে তা আর নেই। এখন তোমার মাথা থেকে এসব চিন্তা ঝেড়ে ফেলে দাও। অন্য কোনো ছেলের পিছনের সময় দাও, সে তোমার রূপ দেখে নিমিষে পটে যাবে। আপনি এসব বলে আমাকে আর কষ্ট দিও না প্লিজ। যাও, 5টা বছর আমি অনুতপ্তের আগুনের জ্বলে পুড়ে ছাই হয়েছি। এখন এসব কথা শুনে নিজেকে কেন জানি শেষ করে দিতে মন চাচ্ছে। হৃদিতা কান্না করে। তোমার এই লোক দেখানো কান্নাটা এবার বন্ধ করো। বুঝতে পারছি না তুমি কেন মার পিছনে লেগে আছো। তুমি চাইলে শত শত ছেলে তোমার পিছনে লাইন পড়ে যাবে। আমাকে কেন বিরক্ত করছো? অনেকটা বিরক্ত হয়ে তোমার মনে আমাকে একবার জায়গা দিয়ে দেখো প্লিজ। হৃদিতা কান্না করেই। সম্ভব না, এখন আমার সামনে থেকে সরে যাও, নয়তো রেগে না সরব না। এই বলে হৃদিতা বাইকের সামনে দাঁড়ালো। এখন কিন্তু সত্যি আমার মন মেজাজ খারাপ হচ্ছে, সরে যাও বলছি। চোখ রাঙিয়ে না সরব না। হৃদিতা জিদ ধরে সরবে না, অনেকটা রেগে না বলতেই হৃদিতা গালে ঠাসস করে থাপ্পড় মেরে দিলাম। হৃদিতা থাপ্পড় খেয়ে অসহায়দের মতো আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, সেদিকে ভ্রুক্ষেপ না করে বাইক স্টার্ট দিয়ে সেখানে থেকে চলে আসলাম।